একটা সময় আমার ওজন ছিল 116 কিলো এবং এই বিগত 3 বছর আগে আমার লোয়েস্ট ওজন হয়েছিল 76 কিলো। এখন আমি আবার মোটা হয়ে গেছি, কারণ আমি একটু লাইফটা এনজয় করছিলাম। হ্যাঁ, আমার ওজন আবার বেড়ে গিয়েছে, 90-এর বেশি আমার ওজন, এবং এই ওজনটা আমি কমাবো। একদিকে আমি যেমন ইউটিউব তৈরি করব, ইউটিউবে আমার সোশ্যাল মিডিয়ায় আমার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য প্রয়োজনীয়, এবং যেহেতু আমি নিজে একজন থিয়েটার অ্যাক্টর, আমার অনেকগুলো অবতারের মধ্যে একটা হচ্ছে আমি অভিনেতা। হ্যাঁ, সেখানে আমাকে আমার ওজনটাও কমাতে হবে, সেইটাও করব, এবং সেই জার্নিটাও আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট হচ্ছে, আমি একটু মাল্টিটাস্কিং লোক। আমার বন্ধুরা প্রায়শই জিজ্ঞাসা করে যে তুই এত কিছু কি করে করিস, তুমি এত কিছু কি করে করো স্যার, আপনি এত কিছু একসঙ্গে কি করে করেন? একসঙ্গে কিরকম কিরকম ব্যাপার ধরো, খুব সিম্পল। আমি চাকরিও করি, আমি নাটকের দলও চালাই, আমি আবৃত্তিও শেখাই, আমি রান্নাও করি, আমি এখন একটু ইরেগুলার হয়ে গেছে তাও জিমেও যাই, আর আরো আছে, আমি অডিও স্টোরিতে ভয়েস ওভার করি, ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করি, এবং টুকটাক লেখালেখি করি। যাই হোক, ছাড়ো। কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমি ম্যানেজ করতে পারি, যে কারণে আমার বন্ধু বান্ধব অনেকেই আছে যাদের কাছে এটা একটা বড় প্রশ্ন যে পল্লব তুই এত কাজ কি করে একসঙ্গে করিস। খুব সিম্পল জিনিস, দিনটা সবার 24 ঘন্টা, তোমারও যা আমারও তাই, বিদ্যাসাগরেরও তাই ছিল। যে মহাপুরুষদের কথা শুনেছি তাঁরা তাহলে কি পরিমাণ কাজকর্ম করে গিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি অদ্ভুত পরিমাণে লিখেছেন, সত্যজিৎ রায় কি অদ্ভুত রকমের সিনেমা তৈরি করেছেন। যে কোনো মানুষ, আমি নাম বলছি না বলে নয়, এত এত মানুষ, তারা প্রত্যেকে এত এত কাজ করেছেন। স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তার মধ্যে কি বিপ্লব উনি ঘটিয়ে দিয়ে চলে গেছেন। কবি সুকান্ত ভট্টাচার্য, সামনের বছর কবি সুকান্তের 100তম জন্মদিন, অর্থাৎ জন্মশতবার্ষিকী। তোমরা যারা সুকান্তর কবিতা পড়নি, একটু পড়ো। এবং হ্যাঁ, আমাদের পরের নাটক চন্দননগর নাটকে নিয়ে আসছে সুকান্তকে নিয়ে একটা নতুন নাটক, সেই নাটকটাও আমি এর মধ্যে লিখছি, চলে। এবং সেখানে আমি তাদেরকে বেশ কিছু মানুষ, বেশ কিছু মানে 20-30 জনের ওপর অ্যাডাল্ট এবং শতাধিক ছাত্রছাত্রী, তাদেরকে আমি পার্সোনালি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের প্রয়োজন মতো ডেলি রুটিন তৈরি করে দিয়েছি, এবং তাতে অনেকে উপকৃত হয়েছে যারা রুটিন ফলো করেছে, এবং সবাই ফলো করতে পারেনি, কিছু করার নেই। এটা হলো 3 নম্বর। আর ফিলোসফি এবং সাইকোলজি সংক্রান্ত কিছু ব্যাপার, বায়োলজি সংক্রান্ত কিছু ব্যাপার, এইসব নিয়ে আমার লোকজন জিজ্ঞাসা করে। নাটক, যাত্রা, থিয়েটার, ভয়েস ওভার, ভয়েস মডুলেশন, এগুলো আমি শেখাই। কিভাবে কথা বলতে হয়, কিভাবে কণ্ঠস্বর পৌঁছে দিতে হয়, এবং কিভাবে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করতে হয় যাতে শ্রোতার আকর্ষণ ধরে রাখা যায়, এগুলো আমার কাজ। এবং এই বিষয়গুলোতে আমাকে মানুষজন কথাবার্তা বলেন, আমার সঙ্গে কন্টিনিউয়াসলি, রেগুলারলি জিজ্ঞাসা করেন, আমি তাদের হেল্প করার চেষ্টা করি, কনসালটেন্ট হিসেবে কাজ করি বিবিধ বিষয়ে। এই সমস্তটা নিয়ে ডক্টর পিপি, তোমাদের মন খারাপের মেকানিক, এই ব্র্যান্ডটাই আমি ইউটিউবে এস্টাবলিশ করতে চাই। আরো বেশি সংখ্যক মানুষের কাছে আমি পৌঁছে যেতে চাই। সোশ্যাল মিডিয়ার এইটাই তো সব থেকে বড় একটা সুবিধা, তাই না? দেখো, আমি তো আমার এতগুলো কথা বললাম, তোমরা খুঁজে বের করো। হ্যাঁ, হতে পারে তোমাদের কারো 15 বছর বয়স, 16 বছর বয়স, 18 বছর বয়স, 20 বছর বয়স, কেউ কেউ আমার মতো মাঝ বয়সী, 40, 45, 50, 60, যে বয়সী হোক, তোমরা ছেলে মেয়ে যাই হোক, প্রত্যেকের একটা ইউটিউব চ্যানেল থাকাটা খুব দরকার, টাকার জন্য নয়। আর যদি
সাইড ইনকাম হিসেবে ইউটিউব থেকে কিছু টাকা রোজগার হয়, ক্ষতি কি? তবে একটাই আমি জোর হাত করে অনুরোধ করব এখনকার জেন জি-কে, যারা অত্যন্ত বেশি এই ইনফ্লুয়েন্সারদের দ্বারা ইনফ্লুয়েন্সড এবং তারা ভাবে যে 24 ঘন্টা আমি ইউটিউবে ভিডিও করব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, এটাকে আমি আমার প্রফেশন করব, তাদের কাছে আমি কিন্তু বলে দিচ্ছি বারবার করে, এই ক্ষেত্রে ফুল টাইম প্রফেশন হিসেবে এই সোশ্যাল মিডিয়াকে নিতে গেলে যে হার্শ কম্পিটিশন ফেস করতে হবে তার হাফ যদি তোমরা করো না, তোমরা ডাব্লিউবিসিএস পাস করে তোমরা সরকারি অফিসারের চাকরি পেয়ে যাবে এবং তোমাদের পেনশন থাকবে সারা জীবন। আমি অনেককে দেখেছি, অনেক ছেলে মেয়েকে দেখেছি, তারা মোটামুটি ভাবে ধরো এই 9-10 থেকে 11-12 এই 3-4 বছর যে পরিমাণে ইউটিউবে এবং ফেসবুকে এবং ইনস্টাগ্রামে রিল করে, পোস্ট করে, লাইক করে, শেয়ার করে, সারা দিনের যে সময়টা ওটার পেছনে দেয়, হ্যাঁ ক্রিয়েটর হতে চেয়ে, সেই সময়টা যদি লেখাপড়ার পেছনে দিত বা দেয় তারা শিওর শর্ট ভালো চাকরি পেয়ে যাবে। এবং এটা হয়তো তোমরা যারা ছোটরা তারা হয়তো বুঝবে না, কিন্তু যারা মাঝবয়সী আছো, আমার মতো বয়সী আছো, আমার থেকে একটু কম বা ধরো 30 থেকে 50 বছরের মধ্যে যে মানুষগুলো রয়েছে, হ্যাঁ পুরুষ এবং মহিলা নির্বিশেষে, সবাই আজকে বুকে হাত দিয়ে একটা কথা বলো, তোমাদের সময় নেই। সত্যি কথা বলো, আমি প্রচুর মানুষ দেখি, আমার সারাদিনে অসংখ্য মানুষের সঙ্গে আমার কমিউনিকেশন করতে হয়, আমি জানি, তাদের নোটিস করি। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত 1 ঘন্টা তোমাদের সময় নেই। আমার চেনা পরিচিতর মধ্যে এরকম কাউকে আমি এত পরিশ্রম করতে দেখি না। আছে 2 নম্বর, মোবাইল সবার কাছে আছে, তা যখন সময় আছে, যখন প্রত্যেকের হাতে মোবাইল আছে, তাহলে কিন্তু তোমরা সবাই ইউটিউবে একটা চ্যানেল শুরু করে এইভাবে কথা বলতে পারো। বেশি ঝামেলা যাওয়ার দরকার নেই, ইনিশিয়ালি ভিডিও করো। আরে বাবা 5 বছর ধরে 100টা ভিডিও করে আমারও তো চ্যানেল মনিটাইজ হয়নি, তাতে কি ময়দান ছেড়ে দেবো? না, তা হবে না। আমি আরো 100টা ভিডিও করব, চেষ্টা করব। আর কিছু হোক না হোক, দেখো আমার সামনে কোনো স্ক্রিপ্ট নেই, কোনো বুলেট পয়েন্ট তৈরি করা নেই। আমি কি কথা বলবো না বলবো আমি কিন্তু ভেবেচিন্তে প্রস্তুত হয়ে ভিডিও করতে বসিনি। হ্যাঁ, এই লাইট সেট আপটা এইটাকে আমি করার শেখার চেষ্টা করছি। এটার জন্য আমি ভিডিও দেখেছি অনেক কিছু, আমি টুকটাক 2-4টে লাইট টাইট কিনেছি, যাতে একটু বেশ প্রফেশনাল ব্যাপারটা মনে হয়। দেখো, পহলে দর্শনধারী পিছে গুণ বিচারি, এটা তো মানতেই হবে, কিছু তো করার নেই। কিন্তু ঠিক আছে, আমি শিখি না, আমি যদি ফেলও করি আবার এক্সপিরিয়েন্স গেইন করব। আমি ধরো আরো 100 ভিডিও করলাম এবং আরো 100 ভিডিও করবার পরেও আমার চ্যানেল মনিটাইজ হলো না, মনিটাইজেশনের থেকেও বড় কথা আমার সাবস্ক্রাইবার বাড়লো না, তাহলেও আমি অন্তত ওই টমাস আলফা এডিশনের মতো একটাই কথা বলবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই আরো 100টা ভিডিও করেও যেহেতু আমার কোনো ভিডিও ভাইরাল হলো না এবং আমার চ্যানেল আলটিমেটলি বড় হতে পারলো না, তার মানে এইভাবে হবে না, এইটুকু আমি শিখলাম। অসুবিধা কি আছে? আশা তো করি বাঁচবো। এবং ইউটিউবে ভিডিও করা তো পাথর ভাঙতে হয় না, বসে বসে কথা বলা পারি তো। আর দেখো, তোমরা জেনজি কিংবা যারা আমার মতো মাঝবয়সী, দুজনেরই না একটাই সমস্যা, বন্ধুর অভাব, কথা বলার লোকের অভাব, সমমনস্ক মানুষের অভাব। মনে হয় না তোমাদের? ভালো করে ভেবে দেখো। এই যে ধরো যারা কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপে আমাকে কে গুড মর্নিং কল মেসেজ পাঠালো কি পাঠালো না, গুড নাইট মেসেজ পাঠালো কি পাঠালো না। বাই দ্য ওয়ে, শুভ বিজয়া দশমী, সকলকে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এই আজকে পাবে প্রচুর প্রচুর বিজয়া দশমীর মেসেজ। কালকে সকাল থেকে তোমার খবর কে রাখে? তখন তোমার মনে হয় অমুক বন্ধু আমাকে মেসেজ করছে না হোয়াটসঅ্যাপে, আমি তাকে কেন করব, কেন আমায় মেসেজ করে না, আমার কথা কেউ ভাবে না। এবং আশ্চর্যভাবে এই জিনিসটা যেমন ছোটদের মনে হয়,
তেমনি মাঝ বয়সী মানুষদেরও কিন্তু মনে হয় এরকম অনেক মানুষজন আমার কাছে আসে যারা নিজেকে খুব টেকেন ফর গ্রান্টেড মনে করে। এটা কি মিড লাইফ ক্রাইসিস? আমি মনে করি না, এটা মিড লাইফ অ্যাওয়েকেনিং। সময় পাল্টায়, মানুষ পাল্টায়, তুমিও পাল্টেছ, আমিও পাল্টেছি, বন্ধুও পাল্টায়। এবং সত্যি কথা বলতে কি, তোমাদের প্রত্যেকের যদি 4 থেকে 5 জন খুব ভালো বন্ধু জীবনে থেকে থাকে এবং অন্তত 10 বছর ধরে বন্ধুত্ব থাকে, তাহলে যেন তোমরা ভাগ্যবান। এর বেশি বন্ধু তোমাদের দরকার নেই। অনেক কথা বলবো, কিভাবে প্রোক্রাস্টিনেশন ছাড়তে হয়, মানে এই করব আমার নিজেরই তো হয়েছে। আমি একটা সময় যখন দরকার পড়েছিল ভিডিও করছিলাম, তখন আমি রেগুলার ভিডিও করছিলাম, কারণ সেটা আমার কাজের মধ্যে ছিল। কিন্তু তারপর থেকে যখনই আমি এই রেগুলারিটিটা ভঙ্গ করলাম, তারপরেই আমার আস্তে আস্তে মনে হতে হলো না, আমার ব্যাকগ্রাউন্ড ভালো নয়, ভিডিও ছবি ভালো আসবে না, লাইট নেই, মাইক নেই, অমুক নেই, তমুক নেই, সময় নেই, বাংলায় ভিডিও করে কি হবে, ইংলিশে করলে রিচ বাড়বে ইত্যাদি। সোজা বাংলায় অজুহাত ছেড়ে দাও। তোমাদের বলছি, যারা আমার মতো বয়সী, 40 থেকে 50-এর মধ্যে যারা আছো, হ্যাঁ জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছো, তো প্রফেশনালি অনেক কিছু অ্যাচিভ করেছো, পারিবারিক ক্ষেত্রে অনেক কিছু অ্যাচিভ করেছো, ফিনান্সিয়ালি অনেক কিছু অ্যাচিভ করেছো তো, কিন্তু তার মানে কি আর করবে না? মানে অনেক কিছু করে ফেলেছি বলে আর করবো না? তাহলে করবেটা কি? বসে বসে শুধু ভ্যারেন্ডা ভাজবে? ভালো করে ভাবো, তোমাদের জীবনের অভাবটা কি? তোমাদের গোলের অভাব। লাইফে নতুন একটা গোল চাই। নিজেকে চ্যালেঞ্জ করো, প্রতিটা মুহূর্তে নিজেকে চ্যালেঞ্জ করো। বলবো কিভাবে গোল সেট করতে হয়, কিভাবে পজিটিভিটি মেনটেন করতে হয়, কিভাবে নিজেকে চ্যালেঞ্জ করতে হয়, এবং তারপরেও কিভাবে হাসি মুখে জীবন উপভোগ করতে হয়। এই সমস্ত কিছু নিয়ে আমার যেমন হয় তোমাদের বলবো। সমাজ তুর্কি নাচন নাচাবার জন্য রেডি, চতুর্দিকে সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেন ওয়াশ করার জন্য রেডি। একটুখানি আনলার্ন করতে হবে। আমরা বড্ড বেশি না এগিয়ে গেছি, মাঝে মাঝে একটু পিছু ফিরে দেখতে হয়, একটু রেট্রোস্পেকশন করতে হয়, একটু ইন্ট্রোস্পেক্ট করতে হয়। আমার কাজ সেটাই, মন খারাপের মেকানিক হিসাবে এটাই আমার কাজ। নিজেও আয়নার সামনে দাঁড়ানো, রেগুলার ইন্টারভ্যালে নিজেকে কেমন দেখছি, কখনো কার্তিক, কখনো গণেশ, কখনো মহিষাসুর, তাই না? নিজেকে কখন কিরকম দেখছি সেটা নিজের যেমন দেখা দরকার, তেমনি নিজেকে কখন কি মনে হচ্ছে সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করা দরকার, তোমাদেরকে কিছু প্রশ্ন করা দরকার। একজন সাইকোলজিস্ট হিসেবে আমি প্রশ্ন করতে জানি। আমি জানি আমার এই কথাগুলো বহু মানুষের ভালো লাগবে না, ভিডিও স্ক্রল করে চলে যাবে। আমি কিন্তু আমার ভিডিওতে হুক দেব না, কোনো হুকের আমার দরকার নেই। আমার ভিডিও দেখতে গেলে একটা মিনিমাম লেভেল অফ সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি খুব দরকার। একটা ন্যূনতম শিক্ষা, একটা ন্যূনতম মানসিক অবস্থা, একটা ন্যূনতম কি বলে ম্যাচুরিটির বাংলা কি, মানসিক পরিপক্কতা, এইটুকু আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য খুব দরকার পড়বে। না হলে তফাৎ যাও। যারা পুরনো সাবস্ক্রাইবার আছো, যদি তোমাদের মনে হয় আমি প্রচুর বকছি এবং ভুলভাল বকছি, ইমিডিয়েটলি আমাকে আনসাবস্ক্রাইব করো। আর যাদের মনে হচ্ছে যে না, আমার এই সময় একজন মাইন্ডসেট মেন্টর দরকার, আমার এই সময় একজন মন খারাপের মেকানিক দরকার, একজন পজিটিভ সাইকোলজিস্ট দরকার, যার সঙ্গে কথা বলে বা যার কথা শুনলে অন্তত আমি আমার লাইফে একটা ম্যাপ খুঁজে পাব, তারা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে ভিডিও।